আই থিংক এখন আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। একটু আমাকে কষ্ট করে কমেন্ট করে দিবেন। আই থিংক আমাকে ঠিকঠাক মতো এখন শোনা যাওয়ার কথা। শোনা যাচ্ছে আমাকে এখন? ওকে। আশা করি আমাকে এখন ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং আসলে আমাকে ঠিকঠাক মতো দেখাও যাচ্ছে। আই থিংক এখন আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। ওকে। তো আশা করি আমাকে ঠিকঠাক মতো আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন, রাইট? আচ্ছা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনারা আমাকে ঠিকঠাক মতো শুনতে এবং দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা বেসিক্যালি প্রথম যে দুইটা অধ্যায় আছে, প্রথম অধ্যায় যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ, এবং তার পাশাপাশি আমরা আমাদের যে সেকেন্ড অধ্যায়টা আছে সেই অধ্যায়টা, অর্থাৎ এই দুইটা অধ্যায় আসলে আজকে আমরা একটু পড়াশোনা করব, ঠিক আছে? তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা তো অলরেডি আমাদের ওয়ান শট যে এমসিকিউ ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলো আমরা করেই ফেলেছি, কিন্তু আমরা কিন্তু আসলে থিওরিটিক্যাল জিনিসপত্র কোনগুলো আসলে ইম্পর্টেন্ট, কোনগুলো আসলে আমাদের বই থেকে আসলে কি কি আমাদেরকে পড়তে হবে, এগুলো কিন্তু আসলে আমরা অনেক বেশি কম প্র্যাকটিস করেছি। কিন্তু আমরা দেখেছি আসলে আমাদের দিন শেষে এমসিকিউ আসবে কিন্তু বই থেকে। আমি যদি ধরেন আমাদের টোটাল 25 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, তাই তো? ওকে। তো এখন এই 25 মার্কের এমসিকিউ পরীক্ষার মধ্যে আমরা কিন্তু বিগত বছরগুলো থেকে হয়তোবা 15 মার্ক আমরা বলতে পারি যে আমরা আসলে কমন পাবো। কিন্তু বাদ বাকি যে আরো 10 মার্ক আমাদের থাকবে, এই 10 মার্ক কমন পাওয়ার জন্য কিন্তু আসলে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ডেফিনেটলি বইটা অনেক ভালো মতো বা ঠিকঠাক মতো আসলে পড়তে হবে, ঠিক আছে? এই কারণে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বইয়ের যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে, যেইখান থেকে আসলে আমাদের প্রশ্নগুলো হবে সেই জিনিসগুলো আসলে আমরা পড়বো। আমরা একটু বুঝবো যে কিভাবে আসলে জিনিসগুলোকে মনে রাখতে হয়, কোন কোন অংশটা আসলে আমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবং এই আজকের ক্লাস পড়ার পরে আমরা যে আসলে এখানে যে অংশটা দাগাচ্ছি, এই বইয়ের পিডিএফ ভার্সনটা আসলে আমরা ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যে আপনাদের গ্রুপে লাইভে দিয়ে দিব, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন তাহলে আজকে এই ক্লাসটাতে আসলে আমরা কি করতে যাচ্ছি এবং কেন করতে যাচ্ছি, এবং কেন আসলে জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? ওকে। এখন আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? ওকে। তা আমি আবারও একটু বলছি, সেটা হচ্ছে আহ আমরা আজকের ক্লাসে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে প্রথম অধ্যায়টা আছে, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ, এবং তৃতীয় অধ্যায় আমাদের শিক্ষা ইন্টারনেট। এইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশগুলো, যেগুলো আসলে আমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো আসলে আমাদেরকে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, সেই অংশগুলো আসলে আমরা রিভিউ করব বা আমরা আসলে পড়বো। এবং তার পাশাপাশি আসলে আমরা যে অংশগুলো দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন কি সবাই আমরা বুঝতে পেরেছি? ও, তো চলেন আমরা শুরু করি প্রথমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ, ঠিক আছে? ওকে। এখন এই যে আমাদের প্রথম যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ, এখানে প্রথমেই বলছে যে বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল 21 শতকে সেটা পুরোপুরি পাল্টে গেছে। এইখান থেকে একটা এমসিকিউ সব সময় আসার সম্ভাবনা ধরে নেন 90%, ঠিক আছে? 90% পসিবিলিটিস আছে যেখান থেকে একটা এমসিকিউ আসবে। সেটা কি? এখানে দুই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিগত শতাব্দীতে, ঠিক আছে, সম্পদের ধারণা ছিল, 21 শতক এসে সেটা পুরোপুরি পাল্টে গেছে। তো এই যে 21 শতকে এসে সম্পদের ধারণা পাল্টে গেছে, এটার উপর একটা এমসিকিউ আসতে পারে। 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, ঠিক আছে? এই লাইনটা থেকে এমসিকিউ আসতে পারে যে 21 শতকের সম্পদ আসলে কি। আবার আরেকটা এমসিকিউ আসতে পারে যে 21 শতকের আগে সম্পদ কি ছিল। 21 শতকের আগে সম্পদ ছিল কি বলেন তো? কৃষি, খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস নয়, এগুলা ছিল হচ্ছে 21 শতকের আগে পৃথিবীর সম্পদ। তার মানে 21 শতকটা হচ্ছে আমার ট্রানজিশন পিরিয়ড। মানে 21 শতকের আগে এক ধরনের সম্পদ ছিল, আর 21 শতকের পরে আসলে আরেক ধরনের সম্পদ পৃথিবীতে আসছে। তাহলে আমাদেরকে 21 শতকটা আসলে মনে রাখতে হবে, আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। 21 শতকের আগের সম্পদ কি ছিল আর 21 শতকের পরের সম্পদ কি ছিল। 21 শতকের পরের সম্পদ হচ্ছে কি, সাধারণ মানুষ। এখন হচ্ছে পৃথিবীর সম্পদ কি, এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ আমি আপনি আমার মতো যে মানুষগুলা, এবং তাদের জ্ঞান।
সাধারণ মানুষ এবং জ্ঞান। সো আমাদের এমসিকিউতে সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, সবাই বইটা নিয়ে বসেন, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে বইটা নিয়ে বসেন, তাইলে বেটার হয়। বইটা নিয়ে বসলে যেটা হবে সেটা হচ্ছে আপনারা আমার সাথে সাথে আসলে বইটা একটু দাগায় ফেলবেন, ঠিক আছে? আপনারা সবাই একটু বইটা নিয়ে বসে আমার সাথে সাথে বইটা একটু দাগায় ফেলবেন, তাহলে আসলে সুবিধা হবে। আমি স্ক্রিনটাও বড় করে দিচ্ছি, আশা করি এখন সবার দেখতে অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, ওকে। ওকে, এখন আশা করি সবাই অনেক সুন্দর মতো দেখতে পারবেন, ঠিকঠাক মতো দেখতে পারবেন। ইয়াস। ওকে, সবাই একটু ক্লাসটা চাইলে শেয়ার করে দিতে পারেন আমাদের ফ্রেন্ডের সাথে। আচ্ছা, তো এই অংশটুকু থেকে আমি আবার একটু বলতেছি। 21 শতক আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। 21 শতকের আগে জ্ঞান ছিল একরকম, 21 শতকের পরে এসে জ্ঞান হয়ে গেছে আর এক রকম। ঠিক আছে, এবং 21 শতকের পরে এসে জ্ঞান হচ্ছে দুইটা অপশন থাকতে পরীক্ষায়। একটা হচ্ছে সাধারণ মানুষ আমাদের পরীক্ষায় কোশ্চেনে থাকতে পারে, আবার জ্ঞানও আমাদের পরীক্ষা অপশনে থাকতে পারে। যে 21 শতকের পরে হচ্ছে জ্ঞান হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে কি, সবচেয়ে ইম্পর্টেন্ট সম্পদ। সবাই বুঝতে পেরেছেন এখন? সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন? ওকে। আচ্ছা, না না, আমরা আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশগুলো আছে পরীক্ষার জন্য আমাদের বইয়ের, আমরা যেহেতু এমসিকিউ ক্লাস অলরেডি করিয়ে ফেলেছি ওয়ান শট, তো আমরা হচ্ছে সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো একদম আপনাদের বই থেকে পড়াই দিচ্ছি, বা কিভাবে মনে রাখতে হবে, কতটুকু মনে রাখতে হবে একদম ওভারভিউ করে দিচ্ছি, যাতে আপনাদের বই নিয়ে আর টাইম নষ্ট করতে না হয়। ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, সবাই এই অংশটুকু দাগিয়ে নিয়েছি বইয়ের। সবাই একটু দ্রুত আমার সাথে কমেন্ট করে ফেলেন যে দাগিয়ে নিয়েছি। ওকে, এবার এরপর আবার একটা নতুন টপিক আসছে, সেটা হচ্ছে কি, 21 শতকে এসে আমরা নতুন করে দুইটা বিষয় শুরু করছি। পরীক্ষা এমসিকিউ আসতে পারে, নতুন করে কয়টা বিষয় শুরু করছি? অ্যান্সার হচ্ছে দুইটা বিষয় শুরু করছি। একটা হচ্ছে গ্লোবালাইজেশন, একটা হচ্ছে ইন্টারনালাইজেশন। আপনি কিন্তু মনে রাখবেন, আমি যে লাইনগুলা বলতেছি এই লাইনগুলো থেকে কিন্তু সরাসরি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, একদম সরাসরি বলতে একদম সরাসরি পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, তো এই দুইটা বিষয় ত্বরান্বিত হওয়ার পেছনে কারণটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই লাইনটা থেকেও প্রশ্ন আসবে। ঠিক আছে, তো দেখেন আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এখান থেকে পরীক্ষায় মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন আসবে। হ্যাঁ, তো কোন বোর্ডে আসবে কোনটা এটা আমি আগে থেকে বলতে পারতেছি না, বাট আপনি ধরে রাখেন যে এখান থেকে আপনি কোশ্চেন আসার সম্ভাবনা 50%। পরীক্ষা হলে যে দেখবেন জাকি ভাই যে বলছে এইখান থেকে ডিরেক্ট প্রশ্ন চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন, ভৌগোলিক সীমানা বিশ্বায়নের কারণে নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তো এইখান থেকে আপনাদের আর একটা প্রশ্ন আসে, সবাই খুব মনোযোগ দিয়ে একটু নোট করে নেন। সেটা হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে আন্তর্জাতিকতা নিয়ে। এখান থেকে প্রশ্ন আসে আন্তর্জাতিকতা নিয়ে, যে বর্তমানে পৃথিবীর মানুষ কি করে, তারা আসলে গ্লোবাল সিটিজেন। তো আপনাকে এখান থেকে একটু ঘুরায় পেঁচায় আমি বলতে পারি অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এখান থেকে ঘুরায় পেঁচায় একটু আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে, এখান থেকে একটু অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, অনুধাবনমূলক আমি যদি লিখে দিই যেখান থেকে একটু অনুধাবনমূলক প্রশ্ন আসবে, আমি ও লিখে দিচ্ছি, তো যাতে আপনারা বুঝতে পারেন যে এখান থেকে আসলে অনুধাবনমূলক প্রশ্ন আসবে। অনুধাবনমূলক প্রশ্ন বলতে আসলে আমি কি বোঝাচ্ছি, এখান থেকে ধরেন আমাদের এমন প্রশ্ন আসতে পারে যে বর্তমানে বাংলাদেশের 5 জন মানুষ পৃথিবীর অন্য একটা দেশে যে তারা হচ্ছে গিয়ে, বা বাংলাদেশে বসে তারা পৃথিবীর অন্য দেশে ফ্রিল্যান্সিং করতেছে। এই যে ফ্রিল্যান্সিংটা করতেছে, এটা আসলে কেন করতে পারতেছে? তার কারণ হচ্ছে গিয়ে সে আন্তর্জাতিকতার অংশ অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক আছে, কিসের অন্তর্ভুক্ত হয়েছে? আন্তর্জাতিকতার, অর্থাৎ দেশের সীমানা পেরিয়ে বিদেশেও আসলে আমরা কি করতে পারছি, দেশের সীমানা পেরিয়ে বিদেশেও আসলে আমরা কাজ করতে পারতেছি। তো এখন আমরা মনে করি যে বর্তমানে পৃথিবীর সমস্ত নাগরিক কি, পৃথিবীর নাগরিক, তারা আসলে কোন একটা নির্দিষ্ট দেশের নাগরিক না। ঠিক আছে, সবাই নোট করছেন এই অংশটুকু বইয়ে? অনুধাবনমূলক বলতে ভাই মানে এমসিকিউ এর মধ্যে অনুধাবনমূলক, মানে একদম জ্ঞানমূলক এমসিকিউ না নিয়ে যে এমসিকিউটা অ্যাকচুয়ালি একটু ভেবে ভেবে অ্যান্সার করতে হবে। বুঝাতে পেরেছি সবাইকে? সবাই কি নোট করে ফেলেছেন বইয়ের এই অংশটুকু? একটু ডান লিখেন তো, সবাই একটু ডান লিখেন তো। সবাই যদি ডান লিখেন তাহলে আমি বুঝতে পারবো যে হয়ে গেছে। অনুধাবনমূলক বলতে বাবা এমসিকিউ এর অনুধাবনমূলকের প্রশ্নের কথা আমি বলছি। মানে এমসিকিউ এর মধ্যে তো শুধু জ্ঞানমূলক এমসিকিউ আসবে না, মাঝে মাঝেও আমাদের অনুধাবনমূলক এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, বুঝাতে পেরেছি? ওকে, ঠিক আছে। ডান সবার? সবাই একটু কমেন্ট করে দেন যে ডান।
ওকে, এরপর পরের প্যারাতে প্রথম লাইন থেকে একটা এমসিকিউ আসবে যে আদিম কালে, এখানে এক সময় বলছে বাট পরীক্ষায় প্রশ্নটা আসে আদিম কাল দিয়ে। আদিম কালে বেঁচে থাকার জন্য মানুষ প্রাকৃতির অনুকম্পের উপর নির্ভর করত। কিসের উপর নির্ভর করতো? এই অনুকম্প বলতে আমরা বুঝাই, অনুকম্প বলতে আমরা বুঝাই যে দয়া মায়া করা। ঠিক আছে, দয়া মায়া করা বলতে মানে প্রকৃতির উপর নির্ভরশীলতার ব্যাপারটা। ঠিক আছে, সো অনুকম্প এখানে আপনাদের বইয়ে অনুকম্প আছে, নট নেসেসারি আসলে পরীক্ষায় আমাদের অনুকম্প এই শব্দটাই দিবে, পরীক্ষায় এখানে দয়া মায়াও দিতে পারে। আর আদিমকালে মানুষ পুরোপুরি প্রকৃতির অনুকম্পের উপর নির্ভর করত অথবা পৃথিবীর দয়া মায়ার উপর নির্ভর করত। এবং কেন এই দয়া মায়া বা প্রাকৃতির উপর অনুকম্পের নির্ভরশীলতা কমেছে? যন্ত্র আবিষ্কার করার পরে। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। দেখেন এখানে কিন্তু অনেক লাইন আছে, আমি কিন্তু সবগুলা লাইন আপনাদেরকে পড়াবো না, সবগুলো লাইন আপনাদেরকে বলবো না, বাট আমি যে লাইনগুলা বলবো সেই লাইনগুলা সরাসরি পরীক্ষায় আসবে। ঠিক আছে, মানে আমার একদম মুখস্থ কিন্তু, তো এই জন্য আমি আপনাদেরকে বলতেছি এই লাইনগুলা কিন্তু আসলে একদম সরাসরি পরীক্ষায় আসবে। আচ্ছা, এবার এখান থেকে একটা সাল উল্লেখ আছে, অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পর মানুষ যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। সো আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে কত শতাব্দী থেকে শিল্প বিপ্লব হয়েছে। এখানে কিন্তু লেখা নাই কত শতাব্দী থেকে শিল্প বিপ্লব হয়েছে, বলছে যে এত শতাব্দী পরে আসলে শিল্প বিপ্লব হয়েছে। সো এইটা এক্সাক্ট সাল যখন আসলে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দী যখন আসলে শিল্প বিপ্লব হয়েছিল। এবং এই শিল্প বিপ্লব হওয়ার পরে মানুষজন যন্ত্রের উপর অনেক বেশি নির্ভরশীল হয়েছে। কত নাম্বার পেজ? এটা হচ্ছে বইয়ের 2 নাম্বার পৃষ্ঠা। আমি যদি বলি এটা হচ্ছে আমাদের বইয়ের 2 নাম্বার পৃষ্ঠা। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমাদের তাহলে কি কি এমসিকিউ আসবে? এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে প্রকৃতির অনুকম্পের উপর নির্ভর করা হইতো, এখন সেটা নির্ভর করা হয় না। কোন ঘটনার উপর? যন্ত্র আবিষ্কার করার উপর পর থেকে আসলে নির্ভরশীলতা কমে গেছে। তারপরের এমসিকিউ কি আসতে পারে? পরের এমসিকিউ আসতে পারে যে কত শতাব্দীতে শিল্প বিপ্লব হয়েছিল। তারপরের এমসিকিউ আসতে পারে যে কত শতাব্দীর পর থেকে মানুষ আসলে যন্ত্র নির্ভর অর্থনীতি শুরু করছে। তাইলে টোটাল 3 থেকে 4টে এমসিকিউ ঘুরায় ঘুরায় কিন্তু আপনাকে এখান থেকে প্রশ্নগুলো আসতে পারে। ঠিক আছে, আচ্ছা। এখন তারপরে বলছে যে পৃথিবীর যে সকল জাতি শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল একসময় তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। এই লাইনটা থেকে মাঝে মাঝে এমসিকিউ আসে, এটা একটু লেস ইম্পর্টেন্ট। আমরা যদি বলি যে এটা একটু লেস ইম্পর্টেন্ট, এলাই লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাঝে মাঝে একবার দুইবার আসে। ঠিক আছে, ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তারপরে যদি আমরা যাই 21 শতকে যখন জ্ঞান ভিত্তিক অর্থনীতি শুরু হয়েছে তখন আবার সেই একই ব্যাপার ঘটেছে। তাহলে অর্থনীতি আসলে দুইটা হয়েছে, একটা হচ্ছে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে একটা হয়েছে, আর একটা হয়েছে 21 শতকে। ঠিক আছে, 21 শতকে কি হয়েছে? জ্ঞান ভিত্তিক। আর অষ্টাদশে কি হয়েছে? অষ্টাদশ ঊনবিংশতে হয়েছে যন্ত্র ভিত্তিক। ঠিক আছে, তাইলে আমাদের দুইটা বিপ্লব হয়েছে, একটা হচ্ছে শিল্প বিপ্লব হয়েছে, আর একটা হচ্ছে জ্ঞান ভিত্তিক সমাজ তৈরির জন্য একটা বিপ্লব হয়েছে। এইটা হয়েছে হচ্ছে 21 শতকে, আর আগেরটা হয়েছে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতকে। তো এই দুইটা ডেট কিন্তু আমাদের মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আর আমাদের কোনো কিছু মনে রাখার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা। তারপর এইখানে আসেন, এইখানে আমাদের এইখান থেকে হচ্ছে গিয়ে আপনাদের ওই যে একটা এক ধরনের এমসিকিউ আসে না, যে আমরা বলি ওইটাকে বহুপদী সমাপ্তি সূচক, মানে 3টা করে অপশন থাকে, এবার কোন কোন অপশন গুলা ঠিক। সেই অপশন গুলার জন্য আসলে দেখবেন আপনাদের বলবে যে 21 শতকে বেঁচে থাকার জন্য। এখানে যদিও 21 শতক কোথাও উল্লেখ করা নাই, পাশে ছোট করে লিখে রাখেন 21 শতক, পাশে ছোট করে লিখে রাখেন যে এটা হচ্ছে 21 শতক বুঝাচ্ছে। 21 শতক বুঝাচ্ছে, ঠিক আছে, 21 শতক, 21 শতক বুঝাচ্ছে। ঠিক আছে, এখানে এটাকে আসলে 21 শতক বুঝাচ্ছে। তো 21 শতকে আপনাকে পরীক্ষায় প্রশ্ন করবে যে 21 শতকের উপর মানুষের বেঁচে থাকার জন্য দক্ষতাগুলা কি কি। এই দক্ষতাগুলো কি? একটা হচ্ছে সুনাগরিকত্ব, একটা হচ্ছে সমস্যা সমাধানের পারদর্শিকতা, একটা হচ্ছে বিশ্লেষণী চিন্তন দক্ষতা বা ক্রিটিক্যাল থিঙ্কিং, এবং সৃজনশীলতা। ঠিক আছে, আরেকটা এমসিকিউ এখান থেকে আসতে পারে, ক্রিটিক্যাল থিঙ্কিং আপনাকে দিয়ে বলবে বা সৃজনশীল দক্ষতা দিয়ে বলবে এর বাংলা কোনটা আর অথবা এর ইংলিশ কোনটা। ঠিক আছে, তো ক্রিটিক্যাল থিঙ্কিং মানে যে বিশ্লেষণী চিন্তন দক্ষতা, এই জিনিসটা আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, বিশ্লেষণী চিন্তন দক্ষতা মানে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের 2 নাম্বার পেজে যত কিছু দাগানো ছিল বা যতগুলা ইম্পর্টেন্ট টপিক ছিল। এইবার আসেন আমরা আসি আমাদের 3 নাম্বার পেজে।
এরপরে বলতেছে সত্য কথা বলতে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতার সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা স্কিল হিসাবে খুব দ্রুত স্থান করে নিচ্ছে। এই লাইনটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 21 শতকে টিকে থাকার জন্য এই টিকে থাকা শব্দটাতে তিনটা গোল্লা মারেন। কয়টা গোল্লা মারবেন? তিনটা গোল্লা। কেন তিনটা গোল্লা ভাইয়া? তিনটা গোল্লা এই কারণে, পরীক্ষায় বলে দিবে 21 শতকে টিকে থাকতে হলে সবাইকে কোন প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো জানতে হবে, কোন প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো জানতে হবে। এখন নর্মালি তো আমরা জানি যে 21 শতকের দক্ষতাগুলা কি কি। 21 শতকের দক্ষতা হচ্ছে এইগুলা। তো প্যাচ লাগাবে কিন্তু এইখানে, পরীক্ষায় যদি কোশ্চেনে থাকে টিকে থাকার জন্য, তখন আমরা দিব কোনটা? তখন আমরা দিব হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আর যদি আমাদেরকে নর্মালি দক্ষতা বলে, তখন আমরা কি দিব? তখন আমরা দিব ক্রিটিক্যাল থিঙ্কিং, সুনাগরিকত্ব, সহযোগিতার মনোভাব, পারস্পরিক সহযোগিতার মনোভাব, এই জিনিসগুলো। ঠিক আছে? প্যাচটা লাগাবে কোথায় বুঝতে পারছেন? প্যাচটা লাগাবে হচ্ছে এই টিকে থাকা শব্দে। তো টিকে থাকায় আগে তিনবার গোল মারেন। গোল মেরে আমাকে বলেন যে ভাই, টিকে থাকায় আমরা তিনবার গোল মারছি। ঠিক আছে? ওকে। তো এই প্রাথমিক বিষয়গুলো জানা থাকলে একটি ব্যবহারকারী তার বিশাল বৈচিত্র্য জগতে প্রবেশ করে। এইখান থেকে এই বাদ বাকি অংশটা আপনাদের পড়ার কোনো দরকার নেই। এবার আসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। এখন এখানে আসলে অনেক ব্যক্তিত্ব আছে, রাইট? আমরা আসলে এত ব্যক্তিত্ব কবে কি করছেন এই সব কিছু কি আসলে মনে রাখবো? না, মনে রাখবো না। এই যে পুরো প্যারাটা দেখতে পারতেছেন, এই পুরো প্যারায় প্রথমে হচ্ছে চার্লস ব্যাবেজ সাহেবের আসলে বর্ণনা করা হয়েছে। চার্লস ব্যাবেজ সাহেবের দুই তিনটা ইনফরমেশন আপনাকে মনে রাখতে হবে। এক, সেটা হচ্ছে উনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করছে। দুই, উনি ডিফারেন্স ইঞ্জিন তৈরি করছে। উনি 1991 সালে লন্ডনে বিজ্ঞান জাদুঘরে কি করছে, তার বর্ণনা অনুসারে একটা ইঞ্জিন তৈরি করেন। দেখা যায় সেটি সঠিকভাবে কাজ করছে, এবং পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে এই গণযন্ত্রটি পরিকল্পনা করেন। তাহলে অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা কোথায় তৈরি করছিল? 1991 সালে। ঠিক আছে? আর ওনার জন্ম এবং মৃত্যু সাল, ঠিক আছে, ওনার জন্ম এবং মৃত্যু সাল। উনি কি ছিলেন? উনি প্রকৌশলী এবং গণিতবিদ ছিলেন। উনি একজন প্রকৌশলী এবং গণিতবিদ ছিলেন। তাহলে চার্লস ব্যাবেজ থেকে আমরা ইনফরমেশন মনে রাখবো টোটাল তিনটা। এক, উনার জন্ম মৃত্যু সাল। দুই, উনি প্রকৌশলী এবং গণিতবিদ ছিলেন। তিন, উনার অ্যানালিটিক্যাল ইঞ্জিন এবং ডিফারেন্স ইঞ্জিন এই দুইটা উনি বানাইছেন, এবং বানাইছেন কোথায়? লন্ডনের বিজ্ঞান জাদুঘরে 1991 সালে। এই সম্পর্কে উনি বর্ণনা করছেন। তাহলে আর যা যা ছিল সেটা আমাদের পড়ার দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন অ্যাডা লেভেজ। অ্যাডা লেভেজের কি অনেক ইনফরমেশন মনে রাখবো? না। প্রথমত মনে রাখবো ছোটবেলায় উনি বিজ্ঞান এবং গণিতে আগ্রহী ছিলেন। এক, উনার বাবার নাম ছিল কবি লর্ড বায়ন্স। দুই, উনি হচ্ছে 1840 সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে যখন বক্তব্য দেন, সেই সময় অ্যাডা লেভেজ সেখানে উপস্থিত ছিলেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা ইনফরমেশন মনে রাখবো, সেটা হচ্ছে গিয়ে উনার চার্লস ব্যাবেজের সাথে কত সালে পরিচয় হয়েছে। এটা 1833 সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লেভেজের পরিচয় হয়। অ্যাডা লেভেজের জন্ম এবং মৃত্যু সাল। আর উনি কি করছে? উনি হচ্ছে কি 1953 সালে কি করছে, তার মৃত্যুর 100 বছর পর। এটা আমাদের মনে রাখা লাগবে না। ওকে। তাহলে অ্যাডালাবেস থেকে আমরা ইনফরমেশন মনে রাখবো তার জন্ম মৃত্যু সাল, তার বাবার নাম, কত সালে আসলে তার আহ, আহ, চার্লস ব্যাবেজের সাথে পরিচয় হয়েছিল, এবং তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন 1840 সালে চার্লস ব্যাবেজ। এই ইনফরমেশনটা, এটা চার্লস ব্যাবেজেরই ইনফরমেশন, এইটা আমরা মনে রাখবো। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো চারটা ইনফরমেশন। বাদ বাকি পুরা প্যারা কোনো কিছু আমার আসলে লাগবে না। ঠিক আছে? ওকে, সবাই বুঝতে পারছেন? এইবার আসেন বিজ্ঞানী কল ম্যাক্সওয়েল। আচ্ছা, ম্যাক্সওয়েল নিয়ে কি কি জানা লাগবে? ম্যাক্সওয়েল নিয়ে খুব বেশি কিছু জানা লাগবে না আপনাদের জন্য। ম্যাক্সওয়েল সাহেব খুব বেশি একটা ঝামেলা করেন নেই। প্রথমত জানা লাগবে ওনার জন্ম মৃত্যু সাল, এবং উনি একজন তড়িৎ প্রকৌশলী ছিলেন। কি ছিলেন ভাইয়া? উনি একজন তড়িৎ প্রকৌশলী ছিলেন, মানে উনি আসলে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। ঠিক আছে? উনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। এই জিনিসটা আসলে আমাদের জানা লাগবে। এটা গেল এক নাম্বার ইনফরমেশন যেটা আমাদের জানা লাগবে। এরপরে যদি আমরা যাই, সেটা হচ্ছে বিনা তারে এক স্থান হতে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কি? ম্যাক্সওয়েল নিয়ে আর কোনো ইনফরমেশন নাই, এইটুকুই। আচ্ছা, তারপর আমরা যদি আসি, সেটা হচ্ছে বিনা তারে এক স্থান হতে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। কে সফল হয়েছিল ভাইয়া? জগদীশ চন্দ্র বসু সাহেব। ওকে। তাহলে এই ইনফরমেশনটা আমাদের ডেফিনেটলি জানা লাগবে, বা এই ইনফরমেশনটা আসলে আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমাদেরকে আরেকটা জিনিসও মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্বীকৃতি কে পাইছে পরীক্ষায়। এই শব্দটা ট্রিক করবে পরীক্ষায়, শব্দটা ট্রিক করবে কি, পরীক্ষায় যদি আপনাকে বলে যে স্বীকৃতি, পরীক্ষায় যদি এই ওয়ার্ডটা বলে যে স্বীকৃতি কে প্রথম পাইছে, তাহলে আপনি তখন কি বলবেন? তখন আপনি বলবেন যে প্রথম স্বীকৃতি পাইছে হচ্ছে
যদি পরীক্ষায় দেখেন যে স্বীকৃতি ওয়ার্ডটা আছে, ঠিক আছে, তাইলে আপনি কি বলবেন? স্বীকৃতি পাইছে প্রথম হচ্ছে মার্কনি। আর প্রথম সফল হয়েছে কে? জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে। তাহলে প্রথম সফল হয়েছে কে? জগদীশ চন্দ্র বসু। আর প্রথম স্বীকৃতি পাইছে কে? প্রথম স্বীকৃতি পাইছে হচ্ছে আমাদের মার্কনি সাহেব। ক্লিয়ার সবার? কোনো কনফিউশন আছে এখান থেকে? এই যে আমরা স্বীকৃতি ওয়ার্ডটাকে মার্ক করে দিলাম, স্বীকৃতি আর সফল। তাহলে আমরা কখন দিব? আমাদেরকে যদি পরীক্ষায় বলে যে বিনা তারে এক স্থান হতে অন্য স্থানে কোন বিজ্ঞানী প্রথম করছিল, এখন আমরা দেখবো কোশ্চেনের মধ্যে কি আছে, সফল হন নাকি আমাদের কোশ্চেনের মধ্যে আছে যে স্বীকৃতি বাইশ থেকে। যদি দেখি কোশ্চেনের মধ্যে আছে স্বীকৃতি বাইশ থেকে, তখন আমরা দিব মার্কনি। যদি দেখি সফল হন কে, তাহলে দিব জগদীশ চন্দ্র বসু। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? কারো কোনো না না, আমরা হচ্ছে গিয়ে মার্কনি আর জগদীশ চন্দ্র বসুর মধ্যে গ্যাঞ্জাম করব না, এই গ্যাঞ্জাম আমাদের টপিক না। আমাদের যতটুকু জানা লাগবে আমরা আপাতত ততটুকু জানবো। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট বাবু, ঠিক আছে, মনে রাখবেন। এই আমাদের কিন্তু কোথায় কোথায় কোশ্চেনটা ঘোরাবে, আমি কিন্তু সেই জিনিসগুলো আপনাদেরকে একদম সুন্দর মতো বলে দিচ্ছি। সো ইনফরমেশন গুলা প্লিজ একটু কি করবেন, মার্ক করে রাখবেন। এইবার দেখেন, এই সালটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই কারণে না যে এই সালে আসলে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, এই সালটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ হচ্ছে 1971 সালে মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়। তাহলে 1971 সালে কি হয়েছে? আমাদের মুক্তিযুদ্ধ তো হয়েছে, তার পাশাপাশি মাইক্রো প্রসেসর আবিষ্কার হয়েছে, ঠিক আছে। 1971 সালে কি হয়েছে? মাইক্রো প্রসেসর আবিষ্কার হয়েছে। এবং এই সালটা কিন্তু আমাদের রেগুলার বেসিসে আমাদের পরীক্ষায় আসে, যে 1971 সালে কি হয়েছে, 1971 সালে প্রথম আমাদের মাইক্রো প্রসেসর আসলে আবিষ্কৃত হয়েছে, বা মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হওয়ার পরে কি হয়েছে, সাশ্রয়ী কম্পিউটার। তাহলে আমাদের যদি পরীক্ষায় আসে যে সাশ্রয়ী কম্পিউটার তৈরি করার জন্য কোনটা গুরুত্বপূর্ণ, আমরা কি বলবো? আমরা বলবো মাইক্রো প্রসেসর হচ্ছে গুরুত্বপূর্ণ। বা আমাদেরকে যদি বলে কত সাল থেকে আসলে সাশ্রয়ী কম্পিউটার তৈরি শুরু হয়, তখন আমরা বলবো 1971 সাল থেকে আসলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ শুরু হয়, ঠিক আছে। ওকে। 20 শতকের 8 শতকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে অ্যাপারনেট আবিষ্কৃত হয়। এই পুরো অংশটুকু একদম আল্লাহর রাস্তে দাগায় নেন, এই পুরো অংশটাই আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 20 শতকের 60 থেকে 70 দশকে কি হয়, প্রথম আসলে আপারনেট আবিষ্কার করা হয়, বা ইন্টারনেট প্রোটোকলের যে ব্যাপারটা আছে এই টোটাল জিনিসটা আসলে আবিষ্কার করা হয়েছে বা আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে। ওকে। তারপর 1971 সালে আপারনেট ইলেকট্রনিক্স মাধ্যমে পত্রালাপের সূচনা করেন আমেরিকান প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টনসিল, ঠিক আছে, সরি টমসিলিন। তো এই যে ইনফরমেশনটা 1971 সালে টমসিলিন কি করছিলেন, টমসিলিন প্রথম আপারনেটের মাধ্যমে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপ শুরু করছিলেন। এই ইনফরমেশনটাও খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, এরপরে আসেন আমরা চলে যাই পরে। আচ্ছা, তো মাইক্রো প্রসেসর থেকে এখানে স্টিভ জবস আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না। স্টিভ জবস থেকে আমরা এখন পর্যন্ত তেমন কোনো প্রশ্ন সাধারণত আশা দেখি না, তো স্টিভ জবস নিয়ে আমাদের তেমন কোনো পড়াশোনা নাই। আচ্ছা, তো তারপরে হচ্ছে গিয়ে এইখানে আসেন, এইখানে আরেকটা ইম্পর্টেন্ট সাল আছে, সেটা হচ্ছে 1981 সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটারে অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম হেনরি বিল গেটস অথবা বিল গেটস কি করেন, তার বন্ধুদের মাইক্রোসফটের দায়িত্ব দেন। তাহলে আমাদেরকে এখানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন কোম্পানি আসলে মাইক্রোসফটকে দায়িত্ব দিয়েছিল? আইবিএম কোম্পানি। তো এই যে কোম্পানির যে নামটা, এই কোম্পানির নামটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আইবিএম কোম্পানির নামটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে। তারপর প্রথম যে উইন্ডোজটা হয়েছিল বিকাশিত হয় এমএস ডস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এই এমএস ডস এইটাও খুবই ইম্পর্টেন্ট, এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম এইটা আরো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কত সালে এগুলো শুরু হয়েছে? এগুলো শুরু হয়েছে 1981 সালে। তাহলে এই সালটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু আমি যে লাইনগুলা বলতেছি এই লাইনগুলা থেকে সরাসরি প্রশ্ন আসবে। এইবার আসেন, আমরা যেটা করব সেটা হচ্ছে স্যার জন বার্সলি নিয়ে আমরা আলোচনা করব। জন বার্সলির জন্ম মৃত্যু সাল আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট না, বাট ডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এখান থেকে আসবে প্রশ্ন দুইটা। এক, ডাব্লিউ এর পূর্ণরূপ কি, আর এর জনক কি। যদি জনক বলে তাহলে আমরা সুন্দর মতো স্যারের নাম লিখে দিব, ঠিক আছে। এই স্যার হচ্ছে আমাদের ইংরেজ স্যার, আমরা সুন্দর মতো স্যারের নাম লিখে দিব। অথবা আমাদেরকে যদি বলে যে পূর্ণরূপ কি, তখন আসলে আমরা পূর্ণরূপ দিলে আমরা পূর্ণরূপটা সুন্দর মতো দিয়ে দিব, যে এটা পূর্ণরূপ হচ্ছে এটা, এটা পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।
ঠিক আছে, এটা পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের আর কোনো ইনফরমেশন জানার বা আহ, জানার আপাতত দরকার নাই। এইবার আসেন মার্ক জুকারবার্গ সাহেবকে নিয়ে আমাদের কথাবার্তা। মার্ক জুকারবার্গের ক্ষেত্রে প্রথম যে কথাবার্তা সেটা হচ্ছে গিয়ে কত সালে, সালটা এখানে আপাতত 2004। আচ্ছা, 2004 সাল দেয়া নেই। মার্ক জুকারবার্গের জন্ম মৃত্যু সাল আসে না। ইউনিভার্সিটি, মার্ক জুকার সাহেব কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছিলেন? খুবই ইম্পর্টেন্ট যে মার্ক জুকারবার্গ সাহেব আসলে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছিলেন। ঠিক আছে, মার্ক কত সালে জন্মগ্রহণ করেন? হার্ভার্ড। তার কয় বন্ধুকে নিয়ে? 4 বন্ধুর হাত ধরে কি করেন সে আসলে ফেসবুকটা সূচনা করছিল। ঠিক আছে, এই দুইটা ইনফরমেশন মার্ক জুকারবার্গ সম্পর্কে আসলে আমাদেরকে জানতে হবে। এবার আসেন ই লার্নিং এবং বাংলাদেশ। এইবার একটু আহ আপনারা, ওকে, তো এইবার আসলে আমরা একটু রিল্যাক্স হইতে পারি, কারণ হচ্ছে এইবার আমাদের আসলে কি বলবো, ইম্পর্টেন্ট জিনিসপত্র একটু কম। এখান থেকে আমাদের আসলে কি ধরনের প্রশ্ন আসবে? প্রথমে বলতেছে পৃথিবীতে জ্ঞান অর্জনের একটি সুনির্দিষ্ট পদ্ধতি দীর্ঘদিন থেকে মোটামুটি একইভাবে কাজ করতেছে। এই ধরনের জিনিসপত্র থেকে আসলে আমাদের খুব বেশি একটা কোশ্চেন আসবে না। কোশ্চেন আসবে হচ্ছে ই লার্নিং শব্দটার অর্থ কি। ই লার্নিং শব্দটার অর্থটি সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, ই লার্নিং এর অর্থ হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। ই লার্নিং এর অর্থ হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ই লার্নিং মোটেও সনাতন পদ্ধতির পাঠদানের বিকল্প নয়, এটি সনাতন পদ্ধতির পরিপূরক। এটা সনাতন পদ্ধতির পরিপূরক। এই দুইটা লাইন যদি আপনারা মোটামুটি পড়তে পারেন, আর হচ্ছে গিয়ে এই এই দুইটা লাইন আপাতত এই প্যারা থেকে এই দুইটা লাইনের বেশি আসলে আমাদের এমসিকিউ আসবে না। ঠিক আছে, সব জায়গা থেকে যে অনেক অনেক এমসিকিউ আসবে সেটা কিন্তু আসলে না। আচ্ছা, এই যে টোটাল প্যারাটা এখান থেকে আসলে খুব ইজি একটা জিনিস আসে। ইজি জিনিসটা কি? সেটা হচ্ছে পরীক্ষায় প্রশ্নে বলে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আহ উম, আমাদের যে ই লার্নিং এই জিনিসটা আসলে বেশ কার্যকরী। ঠিক আছে, কেন কার্যকরী? কারণ আসলে আমাদের শিক্ষার্থী সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, আমাদের শিক্ষার্থী সংখ্যা আসলে অনেক বেশি, এই কারণে ই লার্নিংটা আমাদের দেশে আসলে অনেক বেশি কার্যকরী। এর বাইরে আসলে এখান থেকে খুব বেশি ইনফরমেশন আসলে আমাদের মনে রাখার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা দেখেন আস্তে আস্তে আমি জীবন অনেক সহজ করে দিব। এমন না যে আমি আপনাদের পুরা বইয়ের সব কিছু পড়তে বলবো, সব লাইন পড়তে বলবো। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখন সারা পৃথিবীতে ই লার্নিং এর অনেক উপকরণ তৈরি হচ্ছে। অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় অসংখ্য কোর্স উন্মুক্ত করে দিয়েছে। এইখান থেকে একবার দুইবার একটা দুইটা বোর্ডে আমি এমসিকিউ দেখছি। আমার কিন্তু এমসিকিউ মুখস্থ, বুঝছেন? আমার কিন্তু এমসিকিউ সুন্দর মতো মুখস্থ, মানে একদম আহ কি বলবো, গত 2 বছরে ধরেন 8টা 10টা বোর্ডে যত যত এমসিকিউ আসছে আমার কিন্তু একদম সবই মুখস্থ। তো আমি খুব ভালো মতোই জানি, হ্যাঁ, যে আসলে এইখান থেকে সরাসরি আর তেমন কোনো এমসিকিউ আসবে না। ওকে, আচ্ছা, একটা এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে কি বর্তমানে পৃথিবীর বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় অসংখ্য অনলাইনে কোর্স উন্মুক্ত করে দিয়েছে। ওকে, ঠিক আছে। আর বাংলাদেশ আসলে ই লার্নিং এ পিছায় নাই, এটা একটু মনে রাখতে পারেন। আর তেমন কিছু আসলে আমাদের এই জায়গা থেকে জানার বা মনে রাখার মানে এমসিকিউ এর জন্য আসলে দরকার নাই। ঠিক আছে, ওকে, পুরা পেজ কিন্তু আমরা আসলে কি করে দিচ্ছি, একদম ইজি করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তারপর আসেন বাংলাদেশে ই লার্নিং এর অনেক বড় সুযোগ আছে, কারণ অনেক বড় বড় সীমাবদ্ধতায় আসলে ই লার্নিং ব্যবহার করে সমাধান করে ফেলা সম্ভব। এই লাইনটা আল্লাহর নাম নিয়ে দাগায় ফেলেন, মুখস্থ করে ফেলবেন। কারণ হচ্ছে এই লাইনটা থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে যে বাংলাদেশের জন্য আসলে ই লার্নিং সম্ভাবনা কেমন, বা বাংলাদেশের যে সীমাবদ্ধতা গুলো আছে এই সীমাবদ্ধতা গুলো আসলে আমরা কি ই লার্নিং এর মাধ্যমে আসলে করতে পারি, আইডেন্টিফাই করে আমরা এটাকে সমাধান করতে পারি। ওকে, আচ্ছা। তারপর ই গভর্নেন্স এবং বাংলাদেশ সবার দাগানো হয়েছে এতক্ষণ পর্যন্ত? আমরা যতটুকু দাগাই দিলাম সবার কি দাগানো হয়েছে? আমরা কি ই গভর্নেন্সে যাইতে পারবো? সবাই একটু দ্রুত কমেন্ট করেন তো। আমি দেখতে পাচ্ছি 1 2 জনের কমেন্ট, আমি একটু পড়ি। সেটা হচ্ছে টুনি টুনি টুনটুনি, আপনি উল্টাপাল্টা কমেন্ট করিয়েন না। তারপর হচ্ছে এমডি সাইফুল ইসলাম, আচ্ছা, ইন্টারনাল বিজনেস, ওকে, বিজনেস মেশিন, হ্যাঁ, ওকে, ফাইজা হোসেন, তারপর হচ্ছে পারভিন নিশা, নাফিসা আঞ্জুম। নাফিসা আমরা পড়াশোনায় থাকি। তানিয়া রানছে, তানিয়া রাতনা,
আচ্ছা, সুমাইয়া ইসলাম, জি ভাইয়া। ওকে, সবার এই পর্যন্ত দাগানো হয়েছে। আমি যতটুকু দাগাই দিব ইনশাল্লাহ এর বাইরে থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আসলে নাই, ঠিক আছে? তো সবাই অবশ্যই অবশ্যই মানে আপনাদের মনে সবাই একটু মানে উল্টাপাল্টা কমেন্ট না করি ভাই, সত্য কথা যেটা, বুঝছেন? এক দফা আমার সাথে পড়লে আপনার নিজেরই মনে থাকবে, কারণ আমি তো দুই তিনবার তিনবার করে বলতেছি। তা আসলে এই 3 দিনে আপনার আইসিটি পুরো প্রিপারেশনটা একদম সলিড হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সবাই বই দাগায় অবশ্যই গ্রুপে পোস্ট দিবেন যে আসলে বই দাগাইছি এবং এই জিনিসটা আসলে, এবং প্র্যাকটিস করতে যে দেখবেন আমি যা যা বলতেছি একদম হুবহু শুধুমাত্র সেই অংশগুলা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসছে। ওকে, আচ্ছা, ই গভর্নেন্স বা গুড গভর্নেন্স বা সুশাসনের জন্য দরকার স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ব্যবস্থা, ঠিক আছে? এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। মাঝে মাঝে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে গুড গভর্নেন্স বা সুশাসনের জন্য কি দরকার, গুড গভর্নেন্স বা সুশাসনের জন্য আসলে কি দরকার, ঠিক আছে? আমাদের মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে যে গুড গভর্নেন্স বা সুশাসনের জন্য আসলে কি দরকার। কি দরকার? স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ব্যবস্থা, ঠিক আছে? আচ্ছা, ডিজিটাল ব্যবস্থা প্রচলনের ফলে পরীক্ষা আগে তো খুব বেশি আসতো ডিজিটাল ব্যবস্থা, এখন আসবে কিনা সিওরিটি বলতে পারতেছি না, যেহেতু সরকারি ব্যবস্থা অনেক কিছু চেঞ্জ হয়েছে। তারপর আপনি সেফ সাইডে থাকার জন্য এটুকু পড়ে রাখেন যে ডিজিটালাইজেশনের ফলে কি হয়েছে, সরকারি ব্যবস্থাগুলো আধুনিক ও যুগোপযোগী করার পাশাপাশি সরকারি ব্যবস্থায় স্বচ্ছতা ও কি নিশ্চিত করা হয়েছে? স্বচ্ছতা ও জবাবদিহিতা। তাহলে আপনাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে ডিজিটালাইজেশনের ফলে আসলে সরকারের মধ্যে কি হয়েছে, কি চেঞ্জেস আসছে, আপনি কি বলবেন? স্বচ্ছতা ও জবাবদিহিতার চেঞ্জটা আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন ডিজিটাল পদ্ধতিটা আসলে কি বা ই গভর্নেন্সটা কি? শাসন ব্যবস্থা বা প্রক্রিয়া ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতি প্রয়োগই হচ্ছে ই গভর্নেন্স। এখান থেকে আপনাকে এমসিকিউ তে জিজ্ঞাসা করবে যে ই গভর্নেন্স কি, অপশনে থাকবে শাসন ব্যবস্থায় ইলেকট্রনিক্স বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগ, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল। এরপর আসলে এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে আসলে বিড়ম্বনার কথাবার্তা বলা আছে। বাট এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাত্র 2 দশক আগেও এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের 7 দিন পরেও অনেকেই তাদের ফলাফল জানতে পারতো না, ঠিক আছে? এই যে টোটাল 2টা লাইন, এই জিনিসটাকে এখন এখন কিভাবে জানতে পারতেছে? এখন ইন্টারনেটের মাধ্যমে জানতে পারতেছে। ওকে, তারপরে শিক্ষা ক্ষেত্রে ই গভর্নেন্স এর আরেকটা উদাহরণ হলো উচ্চশিক্ষা। এটা আমাদের ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আমরা একটু নিচে চলে যাব, এইসব কোনো কিছু আমাদের ইম্পর্টেন্ট না। এইবার আসেন জেলা ই সেবা কেন্দ্র। এইটা খুব ইম্পর্টেন্ট যে প্রতিটা জেলায় আসলে কি করা হয়েছে, জেলা ই সেবা কেন্দ্র আসলে আহ চালু করা হয়েছে, ঠিক আছে? প্রতিটা জেলাতে আসলে কি করা হয়েছে, জেলা ই সেবা কেন্দ্র চালু করা হয়েছে। তো জেলা ই সেবা কেন্দ্র আসলে খুব ইম্পর্টেন্ট। কয় দিনের মধ্যে জেলা ই সেবা কেন্দ্র থেকে তথ্য পাওয়া যাচ্ছে? 2 থেকে 5 দিন। আগে সেটা কতদিন লাগতো? 2 থেকে 3 সপ্তাহ। পরীক্ষায় এই এক্সাক্ট টাইমিংটা আমাদের জানতে হবে, ঠিক আছে? একদম এক্সাক্ট টাইমিংটা আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে। ওকে, আচ্ছা, শোনা যাচ্ছে না আবার? হাই হাই, কি হলো? নুসরাত জাহান, শুনতে পাচ্ছেন না? সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? আমার কথা সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? সাউন্ড কি প্রবলেম করতেছে নাকি এখন সাউন্ড ঠিক আছে ভাইয়া? আচ্ছা, সাউন্ড যদি প্রবলেম করে থাকে, এখন কি সাউন্ড ঠিক আছে? সবাই এখন, এখন কি সাউন্ড ঠিক আছে? সবাই একটু বলেন, অল ক্লিয়ার? অল ক্লিয়ার, ওকে। আচ্ছা, এখন সাউন্ড ঠিক আছে? একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন ভাইয়া? ওকে, ঠিক আছে মারুফা। ওকে, আমরা ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসের চেষ্টা করবো সাউন্ড যেন আরো বেশি স্মুথ থাকে, ঠিক আছে? ওকে, তো আমরা আসলে দুঃখিত, আমরা আগামীকালকে ক্লাসে সাউন্ডে আরো কাজ করব। এখন এর বাইরে আর কি কি, এইখান থেকে আর আমাদের তেমন কিছু মনে রাখা লাগবে না। এরপরে আসেন এই জায়গাটাতে, কোন কোন কার্যক্রম 365 দিন, ঠিক আছে? কোন কোন কার্যক্রম 365 দিন 24 ঘন্টা করা সম্ভব, যেমন এটিএম সেবা, মোবাইল ব্যাংকিং, তথ্য সেবা ইত্যাদি। ফলে নাগরিকরা নিজেদের সুবিধাজনক সময়ে সেবা গ্রহণ করতে পারে। এইটা আর একটা ইম্পর্টেন্ট অংশ। এটা আর কোন সুবিধা আমরা 24 ঘন্টা পাই?
এটিএম সেবা, মোবাইল ব্যাংকিং, তথ্য সেবা। যদি তিনটায় অপশনে থাকে আমরা তিনটায় রাইট দিব, আমরা তিনটায় রাইট দিব। আচ্ছা, তারপরে এই লাইনটাও ইম্পর্টেন্ট, অন্যদিকে ই গভর্নেন্সের চালুর ফলে সরকারি দপ্তর সমূহের মধ্যে কি হয়েছে, সরকারি দপ্তর সমূহের মধ্যে বৃদ্ধি পাইছে অন্তঃসংযোগ। ঠিক আছে, অন্তঃসংযোগ বৃদ্ধি পাইছে, এই লাইনটা আসলে ইম্পর্টেন্ট। এই যে অন্তঃসংযোগের যে লাইনটা দেখতে পারতেছেন, এই লাইনটা, ঠিক আছে, আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কি বৃদ্ধি পাইছে, আমরা বলবো যে ভাই অন্তঃসংযোগটা বৃদ্ধি পাইছে। ঠিক আছে, ওকে। তারপর আসলে আমাদের আর কোনো কিছু ইম্পর্টেন্ট নাই এখান থেকে। আমরা এবার ই সার্ভিস ও বাংলাদেশে চলে যাব। ঠিক আছে, ই সার্ভিস এবং বাংলাদেশে চলে যাব। ওকে। সরকারি এবং বেসরকারি অনেক সেবামূলক সংস্থা সার্বক্ষণিকভাবে অথবা সময় সময় দেশের নাগরিক, দেশের জনগণকে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। এই লাইনটা আমাদের জন্য কোনো ইম্পর্টেন্ট কোনো লাইন না, আমরা একটু নিচে যাই। কোনখান থেকে কোশ্চেন আসবে, এই সেবা হতে পারে এক স্থান হতে অন্য স্থানে যাতায়াত কিংবা জমি দলিল নকল সরবরাহ করা। ওকে, ডিজিটাল পদ্ধতি চালু হওয়ার পূর্বে এই সকল সেবার ক্ষেত্রে সেবা গ্রহীতাকে অবশ্যই সেবাদাতার সঙ্গে সরাসরি যোগাযোগ করা হতো। আচ্ছা, এইসব কিছুই আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে এই যে, এই যে নিচে নিচে চলে আসছি আমরা। সেটা হচ্ছে এই সেবাগুলার মধ্যে প্রথমত আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে বড় একটা প্যারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মনে হয় ভাই এত পড়া কই করব, এত পড়া কিভাবে করব। এই পুরো প্যারা থেকে আপনার জানতে হবে একটা ছোট্ট ইনফরমেশন, সাইডে ছোট করে নোট করে লিখে নেন তো। সেটা হচ্ছে ই পুরজি। এই যে ই পুরজি দেখতে পাচ্ছেন না, এই ই পুরজিটা ব্যবহার করা হয় চিনি কলের জন্য। ই পুরজি ব্যবহার করা হয় চিনি কলে, আর কিছু জানা লাগবে না। এই দুইটা জিনিস, একটা হচ্ছে ই পুরজি কোথায় ব্যবহার করা হয়, চিনি কলে। পরীক্ষায় প্রশ্ন আসবে একটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, সেটা হচ্ছে ই পুরজি ব্যবহার করা হয় কোথায়, অ্যান্সার হচ্ছে চিনি কলে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন ইলেকট্রনিক মানি ট্রান্সফারেন্স সিস্টেম। ওখানে অনেক কিছু কথাবার্তা বলা আছে, এত কিছু লাগবে না। যেটা পরীক্ষায় আসবে সেটা হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফারেন্টের পূর্ণরূপ কি। ইলেকট্রনিক মানি ট্রান্সফারেন্সের পূর্ণরূপ হচ্ছে ইএমটিএস। এই একটা ইনফরমেশন জানবেন, এই পুরা প্যারা থেকে জাস্ট এই একটা ইনফরমেশন জানবেন যে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের পূর্ণরূপ হচ্ছে ই ইএমটিএস। এটা একটা। এবং আর একটা ইনফরমেশন এখান থেকে জানতে হবে যে এর মাধ্যমে 1 মিনিটে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। ঠিক আছে, এর মাধ্যমে 1 মিনিটে কত হাজার টাকা পাঠানো যায়, এর মাধ্যমে 1 মিনিটে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। আর কি আছে নিরাপদ দ্রুত, এত কিছু আমাদের জানার দরকার নেই, পরীক্ষায় আসবে না। ঠিক আছে, ওকে। এরপর আসেন আমরা পরে চলে যাই, সেটা হচ্ছে ই পর্চা। এখন প্রশ্ন হলো ই পুরজি আর পর্চা আলাদা করে ফেলেন না। ই পর্চা হচ্ছে দলিল বা রেকর্ড। ই পর্চা কি ভাইয়া, ই পর্চা হচ্ছে বা ই পর্চার সুবিধা হচ্ছে আমাদের জমির রেকর্ড, আর কিছু আমাদের এখান থেকে জানা লাগবে না। এই জাস্ট দুইটা ওয়ার্ড কি, ই পর্চা অর্থটা কি, জমির রেকর্ড। জমির রেকর্ডের অনুরূপ হচ্ছে ই পর্চা। আর এখন আপনি বলতে পারেন এই যে মাঝখানে এত এতগুলো লাইন এগুলো পড়বো না, না, কারণ এখান থেকে কোশ্চেন আসবে না। ঠিক আছে, আচ্ছা, সবাই বুঝতে পারছেন? ওকে, একটু বলেন তো বুঝতে পারছেন কিনা। আমরা এমসিকিউ পড়তেই পারতাম, বাট এমসিকিউ অলরেডি আমরা ওয়ান শট ক্লাসে করাইছি। আর মানে এমসিকিউ যেটা সবগুলো তো মানে সব করানো সম্ভব না। আর এইভাবে দাগাই দিলে আসলে আপনার একদম 25টার মধ্যে মিনিমাম 22টা থেকে 23টা কমন পাবেন। ওকে। ই স্বাস্থ্য সেবা, ই স্বাস্থ্য সেবা থেকে কোনো প্রশ্ন আসে, ই স্বাস্থ্য সেবা থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে মোবাইল ফোনে আপনাকে উদ্দীপক দিয়ে দিতে পারে মোবাইল ফোনে পরামর্শ আসলে কিসের অংশ। মোবাইল ফোনে পরামর্শ হচ্ছে ই স্বাস্থ্য সেবার অংশ। এখান থেকে আর টেলিমেডিসিন কিসের অংশ, টেলিমেডিসিন হচ্ছে ই স্বাস্থ্য সেবার অংশ। এই যে দুইটা জিনিস। ঠিক আছে, অথবা এখান থেকে একটা গল্প দিতে পারে, গল্পটা এরকম হতে পারে যে ভাই এর আমরা ই স্বাস্থ্য সেবা দিছি বা ওর আমরা ই স্বাস্থ্য সেবা দিছি, এরকম। আচ্ছা, ই পুরজিটা আমি বুঝাই দিই ছোট্ট করে, ই পুরজি আর ই পর্চাটা আমি বুঝাই দিই। ই পুরজির কাহিনী হচ্ছে আমাদের দেশে যে চিনি কলগুলা আছে, চিনি কলের, তো এখন ধরেন আখ যদি নর্মালি আপনি চাষ করতে যান, ঠিক আছে, আখ কিন্তু আপনি যে কোনো কারো কাছে বিক্রি করতে পারবেন না, কারণ ধান চাষ করলে সবাই ধান খায়। বাট আখ কিন্তু শুধুমাত্র চিনি কল আলারা কিনে, যে আখ থেকে আসলে চিনি হয়। তো এখন চিনি কল আলারা কিনবে কিনা আমি বুঝবো কিভাবে আগে থেকে। এই জন্য চিনি কলালারা কি করে, আগে থেকে বলে যে আমি তোমার কাছ থেকে 500 কেজি চিনি কিনবো, 500 কেজি আখ কিনবো, তাইলে আখ চাষিরা বুঝতে পারে যে আমাকে 500 কেজি আখ চাষ করতে হবে। এই যে আগাম একটা অগ্রিম অর্ডার দিল, এই অগ্রিম অর্ডারটাকে অনলাইনে যখন দিচ্ছে সেটাকেই বলতেছে ই পুরজি। আর এই যে অর্ডারটা দিত আগে অনলাইনে দিত না অফলাইনে দিত, তখন সেটাকে পুরজি বলতো। আর যখন সেটা অনলাইনে দেওয়া শুরু করছে যে ভাই আমার 500 কেজি আখ লাগবে, আমার 10,000 কেজি আখ লাগবে, তখন সেটাকে আমরা বলতেছি ই পুরজি।
এবার আসেন রেলওয়ে ই টিকিটিং ও মোবাইল টিকিটিং। আচ্ছা, রেলওয়ে ই টিকিটিং মোবাইল টিকিটিং তেমন কোনো প্রশ্ন আসবে না, বা যতটুকু আসবে আপনারা এমনিতেই পারবেন। এবার আসেন ই কমার্স। ই কমার্সের ক্ষেত্রে এই যে বড় বড় এতগুলা প্যারা দেখতেছেন, হ্যাঁ, এই যে এখান থেকে শুরু করে মনে হচ্ছে সব পড়ে একদম ইয়া করে ফেলতে হবে, এরকম কোনো কিছুই না, এত কিছু পড়া লাগবে না, ডিলিট করে দিলাম। পড়া লাগবে কি? পড়া লাগবে হচ্ছে দুই তিনটা জিনিস। এক নাম্বার, ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে? ক্যাশ অন ডেলিভারি কি? ক্যাশ অন ডেলিভারি হচ্ছে টাকা পাওয়ার পরে অর্থ পরিশোধ করা। এটাকে কি বলে? এটাকে বলে ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, আবার আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সরবরাহকারী প্রতিষ্ঠান বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কি হয়? পাঠাই দেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, এই দুইটা জিনিস আসলে আমাদের কি করতে হয়? মনে রাখতে হবে। বাদ বাকি যা আছে এটা আসলে আমরা এমনিতেই জানি। ঠিক আছে? এটা আসলে আমরা এমনিতেই জানি, এটা আসলে আমাদের কষ্ট করে পড়া লাগতে হবে এমন কিছু না। আচ্ছা, এইবার আসেন 2011-12 সাল থেকে বাংলাদেশে আস্তে আস্তে ই কমার্সের প্রসার হচ্ছে। তাহলে কত সাল থেকে বাংলাদেশে ই কমার্সের প্রসার হচ্ছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। ঠিক আছে? আচ্ছা, প্রচলিত বাণিজ্যের মতো ই কমার্সে দুই ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়। ঠিক আছে? ই কমার্সে কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়? ই কমার্সে দুই ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়। এক এক ধরনের প্রতিষ্ঠানে কেবল নিজেদের পণ্য বিক্রি করে থাকে, আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা আসলে কি করে? অন্যের পণ্য বিক্রি করে। পরীক্ষায় মাঝে মাঝে এখান থেকে একটা এক্সাম্পল দিতে পারে, যে ধরেন দারাজ, তারা শুধুমাত্র নিজেদের পণ্য বিক্রি করে না, তারা কি করে? তারা যে কোনো মানুষ তার দারাজে যে কি করতে পারে? তাদের পণ্য সেল করতে পারে। অ্যামাজনে যে কোনো মানুষ যে অ্যামাজনে তাদের পণ্য সেল করতে পারে। অন্যদিকে আরেক ধরনের ই কমার্স আছে, সেই ই কমার্স গুলো কি? যেমন ধরেন আহ আমরা যদি বলি যে, ধরেন 10 মিনিট স্কুল যদি একটা ই কমার্স আমরা চিন্তা করি, যে 10 মিনিট স্কুলের কোর্স গুলা 10 মিনিট স্কুলেই শুধু বিক্রি করে, অন্য কিছু বিক্রি করে না, বা 10 মিনিট মাত্র নিজেদের কোর্সই বিক্রি করে, অন্য কারো কোর্স বিক্রি করে না। তাহলে এইটা আর কি। ঠিক আছে? যেমন যে কোনো একটা দোকান যদি তার নিজের একটা ওয়েবসাইট তৈরি করে, সেটাই আর কি। এবার আসেন বাংলাদেশে কর্মক্ষেত্রে আইসিটি। হ্যাঁ, এখানে আবার অনেক কিছু লেখাপত্র আছে, কিন্তু এখান থেকে আসলে আমাদের খুব কম ইনফরমেশন আসলে মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমত কর্মক্ষেত্রে আইসিটির প্রভাব লক্ষ্য করা যায় দুই ধরনের। ঠিক আছে? দুই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। প্রথমত কি? কর্মক্ষেত্রগুলোতে আইসিটি প্রয়োগের ফলে কর্মদক্ষতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ। অন্যদিকে আইসিটি নিজেই নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করছে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আইসিটি কি করতেছে? এগুলো উদাহরণে আসবে, হ্যাঁ, মানে এক্সাম্পলে আপনার এমসিকিউ তে অপশনে আসবে যে আইসিটি প্রয়োগের ফলে কি হয়েছে? কর্মদক্ষতা বৃদ্ধি পাইছে, তারপর হচ্ছে বাজার সম্প্রসারণ হয়েছে। ঠিক আছে? আর কি হয়েছে? অন্যদিকে আইসিটি নিজেই একটা কি করছে? আইসিটি নিজেই একটা নতুন করে কর্মক্ষেত্র হিসাবে মানে আধিপত্য বিস্তার করছে, বা নিজেই একটা কর্মক্ষেত্র হিসাবে সে কি করছে? নতুন নতুন কর্মক্ষেত্র বানাচ্ছে। ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস আমাদের এইখান থেকে মনে রাখতে হবে। ওকে, ভালো কথা। এরপর আসি, প্রচলিত কর্মক্ষেত্র বা পুরাতন ব্যবসা বাণিজ্যে আইসিটি ব্যবহারের ফলে কর্মীদের দক্ষতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা বেড়েছে। এই যে তিনটা ওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি ভাইয়া, মনে হইতে পারে খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে রেগুলার। যে কোশ্চেনটা কি হয়? আইসিটি ব্যবহারের ফলে কি হয়েছে? কর্মীদের দক্ষতা, জবাবদিহিতা এবং স্বচ্ছতা বাড়তেছে। তাহলে পরীক্ষায় কি আসবে? যে আইসিটি ব্যবহার করার ফলে কর্মীদের কি বাড়তেছে? দক্ষতা বাড়তেছে, জবাবদিহিতা বাড়তেছে, স্বচ্ছতা বাড়তেছে। ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কয়েকজন ক্লাসে দুষ্টুমি করতেছেন। দুষ্টুমি করিয়েন না বাবা, একদম মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। আপনি পুরো আইসিটির মানে সবচেয়ে ইজি 25 মার্ক হবে আপনার এসএসসির, যদি আপনি এই ক্লাসে একটু মনোযোগী হন। ঠিক আছে? আচ্ছা, অন্যদিকে এর ফলে সেবা ও মান উন্নত হচ্ছে। বর্তমানে দেশের অধিকাংশ চাকরির ক্ষেত্রে আইসিটি ব্যবহার সাধারণ দক্ষতার একটি প্রাথমিক দক্ষতা হিসেবে ধরা হয়। এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, আইসিটি নিজেই একটা বড় বাজার সৃষ্টি করছে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, হার্ডওয়্যার সফটওয়্যার থেকে শুরু করে ওয়েবসাইট নির্মাণ, রক্ষণাবেক্ষণ থেকে ইত্যাদিতে এখন নতুন কর্মীদের জন্য একটা বিরাট কর্মক্ষেত্র। এখন আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কি কি ক্ষেত্রে আসলে আইসিটি কাজ করা হয়? অ্যান্সার হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার থেকে শুরু করে ওয়েবসাইট নির্মাণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি নতুন কি একটা দক্ষ কর্মীদের একটা বিরাট নতুন কর্মক্ষেত্র আসলে তৈরি হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন আউটসোর্সিং নিয়ে। এখানে কোশ্চেন আছে আউটসোর্সিং এর ফলে কি হয়? আউটসোর্সিং এর মাধ্যমে আসলে আইসিটির মাধ্যমে কি করা যায়? আউটসোর্সিং এর মাধ্যমে আসলে অনেকে বাংলাদেশে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে। এটাও খুবই ইম্পর্টেন্ট। এটাও খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার আসেন সামাজিক যোগাযোগ ও আইসিটি। ঠিক আছে? আচ্ছা, সামাজিক যোগাযোগ এবং আইসিটি থেকে আমাদের খুব বেশি একটা প্রশ্ন আসবে না। প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম কি কি? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম। আচ্ছা, পরীক্ষায়
টুইস্ট করবে কি জানেন, এখানে একটা এক্সট্রা ওয়ার্ড দিয়ে দিবে, এক্সট্রা একটা মাধ্যম দিয়ে দিবে, সেটা হচ্ছে ইউটিউব। ওকে, এখন ইউটিউব কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম না। পরীক্ষায় সবগুলা দিবে, নতুন করে একটা এক্সট্রা মাধ্যম দিবে ইউটিউব, তারপরে বলবে নিচের কোনটা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত। এখন আমরা কনফিউজড হয়ে যাব যে ইউটিউব কি সামাজিক যোগাযোগ মাধ্যম, নাকি লিঙ্কডইন, নাকি টুইটার। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এই চারটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকর্ডিং টু আওয়ার বই। ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যম না, ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। ঠিক আছে। আচ্ছা, এখন ফেসবুক, ফেসবুক থেকে ফেসবুকের ব্যবহারকারী সংখ্যা কত, এই প্রশ্ন জীবনও আসে না, আসবে না। ফেসবুক কত সালে তৈরি করা হয়েছে, এটা আসলে আসতে পারে কয়েকবার আসতে। 2004 সালের 4 ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ তার বন্ধুদের সঙ্গে নিয়ে এটা চালু করেন। আর কোনো প্রশ্ন এখান থেকে আসবে না সাধারণত। ঠিক আছে, আর আসবে না। ওকে, এবার টুইটার। টুইটারে এইখানে আপনাদেরকে আরেকটা প্রশ্ন আসবে যে 140 অক্ষরের বার্তাকে বলে টুইট। তো পরীক্ষায় প্রশ্ন আসবে যে 140 অক্ষরের বার্তাকে আসলে কি বলে, আপনি বলবেন যে 140 অক্ষরের বার্তাকে আসলে টুইট বলা হয়ে থাকে। ঠিক আছে। ওকে, তারপর আসেন বিনোদন ও আইসিটি। আচ্ছা, বিনোদন ও আইসিটি তে আসলে তেমন কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন নাই। বিনোদন আইসিটি তে আসলে আমরা ওই যে কি কি করতেছি, মুভি টুভি, গান টান শুনি, এই ধরনের নর্মাল কথাবার্তা। ঠিক আছে। বিনোদন আইসিটি হচ্ছে একদমই সবচেয়ে কম ইম্পর্টেন্ট একটা অংশ আমরা বলতে পারি। ওকে, এবার আসেন ডিজিটাল বাংলাদেশ। এখন কোশ্চেন হলো, ডিজিটাল বাংলাদেশ কি আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ একটা টপিক? উত্তর হচ্ছে আমরা আসলে জানি না। গত বছর পর্যন্ত ডিজিটাল বাংলাদেশ ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। বাট এখনো আমরা আসলে, যেহেতু এখন পর্যন্ত আমরা আসলে প্রশ্ন দেখি নাই, তো আসলে আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারতেছি না। এই জন্য আমরা সেফ সাইডে থাকার জন্য কি করব, ডিজিটাল বাংলাদেশ থেকে আসলে আমরা পড়াশোনা করে যাব। বর্তমান সরকার প্রথমবারের মতো এই কোশ্চেন আসবে না, বর্তমান সরকারের কোশ্চেন একদমই আসবে না। তবে ওকে, বড় বড় লাভ, এটা হচ্ছে লেফ ফ্রগ। বড় বড় লাভ দেওয়াকে কি বলে, লেফ ফ্রগ বলে, বা অন্যদেরকে ধরে ফেলা। ঠিক আছে। আচ্ছা, এই একটা ইনফরমেশন একটু ইম্পর্টেন্ট। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ থেকে আশা করতেছি আমরা যে আমাদের আপার কোনো প্রশ্ন, আশা করতেছি এবার আমাদের আসবে না। ঠিক আছে। ওকে, ওকে, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইজ নট ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর দিস ইয়ার। তো আমাদের মোটামুটি চ্যাপ্টার 1 শেষ। ঠিক আছে। এইবার আসেন আমরা চলে যাই চ্যাপ্টার 3 তে। আমরা একটু একটা বড় চ্যাপ্টার, একটা ছোট চ্যাপ্টার এইভাবে গেছি। আমরা আজকে চ্যাপ্টার 2, কম্পিউটার ব্যবহারকারীদের নিরাপত্তা, এটা দেখবো না। আমরা একবার চ্যাপ্টার 3 তে চলে যাই। ওকে, চ্যাপ্টার 3 তে আমরা চলে যাচ্ছি, একটু টাইম দিবেন। ওকে, আমার শিক্ষা ইন্টারনেট, এটা হচ্ছে সবচেয়ে ইজি চ্যাপ্টার। ঠিক আছে। আচ্ছা, বাট এখান থেকেও কোশ্চেন আসবে। কি কি কোশ্চেন আসবে আমরা একদম দেখে নিব, দাগায় নিব। সবাই একটু চ্যাপ্টার 3 তে চলে যান, এটা হচ্ছে পেজ নাম্বার 45। ঠিক আছে। সবাই একটু চ্যাপ্টার 3 পেজ নাম্বার 45-এ যে আমাকে বলেন যে জাকি ভাইয়া 45 নাম্বার পেজে চলে গেছি। ঠিক আছে। ওকে, সবাই বলেন যে জাকি ভাইয়া 45 নাম্বার পেজে চলে গেছি। চলে গেছেন সবাই? চ্যাপ্টার 3 যতটুকু ইম্পর্টেন্ট আমি দেখাই দিব। আমি যা দাগাই দিব এর বাইরে কোনো কিছু আসবে না পরীক্ষায়। ঠিক আছে। লেটস স্টার্ট। সবাই একটু কমেন্ট করেন জাকিব ভাই যেটা বলতেছে যে ভাই চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 পড়তে আমাদের 10 মিনিট লাগবে, আমরা 11:30টার মধ্যে শেষ করে দিব। তো সবাই একটু কষ্ট করে একদম শেষ করে যান, পরে রেকর্ডিং দেখা লাগবে না। পরে রেকর্ডিং লেখা লাগবে না, সবাই একটু কষ্ট করে শেষ করে যাই। ঠিক আছে। ইট উইল টেক জাস্ট 15 মিনিট সর্বোচ্চ, ম্যাক্স। প্রমিস করতেছি এখান থেকে যে 2-3টে কোশ্চেন আসবে। সবাই একটু ইয়েস কমেন্ট করেন ভাই, তাহলে আমি বুঝতে পারি। ঠিক আছে। সবাই একটু, 2 চ্যাপ্টার ইম্পর্টেন্ট, 2 চ্যাপ্টার আমরা আগামীকালকে করব।
আগামীকালকে আমরা 2 চ্যাপ্টার করবো, আমি রুটিন আজকে শেয়ার করে দিব আপনাদেরকে, কোনো সমস্যা নাই। ওকে। চ্যাপ্টার 2 সবাই পৌঁছাইছি। ওকে। চ্যাপ্টার সাদিয়া জামান বলতেছে চলে গেছে, মারিয়া আক্তার বলতেছে চলে গেছে, ডান। আচ্ছা, তারপরে হচ্ছে ওসমান বলতেছে গেছে, তারপরে আমিনুর বলতেছে চলে গেছে। ওকে, তারপরে হচ্ছে তাহিয়া বলছে চলে গেছে, তারপরে দেবশ্রী বিশ্বাস বলছে চলে গেছে, সুমাইয়া ইসলাম বলছে ইয়েস ভাইয়া। ওকে, ঠিক আছে। তো প্রথমে আসেন ডিজিটাল কন্টেন্ট। হ্যাঁ, আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে ডিজিটাল কন্টেন্ট চাই প্রকার। উত্তর হচ্ছে ডিজিটাল কন্টেন্ট প্রধানত কয় ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, আপনাদের পরীক্ষায় এটা প্রশ্ন আসবে যে ডিজিটাল কন্টেন্টকে কয় ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। কি কি? টেক্সট বা লিখিত কন্টেন্ট, ছবি, শব্দ বা অডিও এবং ভিডিও অ্যানিমেশন, এই 4টা অপশন গুলা মনে রাখতে হবে। টেক্সটের মধ্যে কি আছে এটা মনে রাখতে হবে। টেক্সটের মধ্যে আছে নিবন্ধন, ব্লগ পোস্ট, পণ্য সেবার তালিকা ও বর্ণনা, পণ্যের মূল্যায়ন, ই বুক, সংবাদপত্র, শ্বেতপত্র। মাঝে মাঝে আমরা কনফিউজড হয়ে যাই, শ্বেতপত্র আসলে কিসের মধ্যে। শ্বেতপত্র আসলে কিসের মধ্যে? শ্বেতপত্র আসলে টেক্সটের মধ্যে। ঠিক আছে, এই 2টা ইনফরমেশন আমাদের জানা লাগবে, বাদ বাকি আমাদের আর কিছু জানা লাগবে না। এবার আসেন ছবি। ছবির মধ্যে কি কি থাকে? এগেন ছবির মধ্যে আবারও থাকে, আমরা যদি যাই, ছবির মধ্যে থাকে হচ্ছে ফটো, হাতে আঁকা ছবি, কার্টুন, ইনফোগ্রাফিক্স, অ্যানিমেটেড ছবি ইত্যাদি। ঠিক আছে, এগুলো হচ্ছে কিসের মধ্যে থাকে? এগুলো হচ্ছে আমাদের ছবির মধ্যে থাকে। এবার আসেন শব্দ বা অডিও। শব্দ বা অডিওর মধ্যে কি থাকে? অডিও ফাইল, ইন্টারনেটের পাশাপাশি প্রচারিত ব্রডকাস্ট এবং অডিও কন্টেন্ট অন্তর্ভুক্ত। ঠিক আছে, আচ্ছা, যে কোনো বিষয়ে অডিও ফাইল, অডিও কন্টেন্টের পাশাপাশি ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট আসলে অডিও ফাইলে বা শব্দের অন্তর্ভুক্ত। ওকে, এবার আসেন ভিডিও বা অ্যানিমেশন। ঠিক আছে, আচ্ছা, তো ভিডিও অ্যানিমেশন আসলে কি? ভিডিও অ্যানিমেশন হচ্ছে আমরা যা ভিডিও বা অ্যানিমেশন আসলে দেখি, তো ইউটিউব বা এই ধরনের ভিডিও শেয়ারিং সাইটের কারণে ইন্টারনেট ভিত্তিক ভিডিও পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এটা মাঝে মাঝে আমাদের পরীক্ষা প্রশ্ন আসে যে কিসের কারণে আসলে ইন্টারনেট ভিত্তিক কন্টেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যখন এটা প্রশ্ন করবে, সুন্দর মতো চোখ বন্ধ করে ইউটিউবকে দিয়ে দিবেন দোষ। ঠিক আছে, এখানে যদি পরীক্ষায় টিকটক থাকে, টিকটক দিব আমরা? টিকটক কিন্তু দিব না। আমরা কি দিব? আমরা ইবুকই দিব। আচ্ছা, এখন ইবুক থেকে কি প্রশ্ন আসবে? ইবুক থেকে প্রশ্ন আসবে কিন্ডেল নিয়ে। ইবুক থেকে প্রশ্ন আসবে কিন্ডেল নিয়ে। কিন্ডেল কি? কিন্ডেল হচ্ছে একটা ইবুক রিডার। কিন্ডেল হচ্ছে একটা ইবুক রিডার। ঠিক আছে, কিন্ডেল হচ্ছে একটা জনপ্রিয় ইবুক রিডার। ঠিক আছে, কিন্ডেল থেকে আমাদের প্রশ্ন আসবে যে কিন্ডেল কি। কিন্ডেল হচ্ছে একটা জনপ্রিয় ইবুক রিডার। ওকে, আচ্ছা, তাহলে গেল আমাদের কিন্ডেল রিলেটেড, আর কোনো কোশ্চেন আমাদের ঝামেলা নাই। ওকে, আর ইন্ডেল, কিন্ডেল কোন কোম্পানির? কিন্ডেল হচ্ছে অ্যামাজন কোম্পানির। এখন ই বুক ব্যবহারের সুবিধা। হ্যাঁ, এখন আপনি কি এটা মুখস্থ করবেন? উত্তর হচ্ছে একটা বিগ নো। ঠিক আছে, উত্তর হচ্ছে একটা বিগ নো। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা করবেন, এইচ আর, মানে হালকা রিডিং পড়বেন। এই টোটাল অংশটা, এটা কি করব আমরা? এটা আমরা এইচআর করব। এইচআর মানে হচ্ছে হালকা রিডিং, জাস্ট হালকা একটা রিডিং করে রাখবো। মনে থাকলে ভালো, না মনে থাকলেও খুব বেশি একটা সমস্যা নাই। ঠিক আছে, সবাই বই এখানে লিখে রাখেন এইচআর। এই এইচআর বলতে কোম্পানির এইচআর নাই, এইচআর বলতে হালকা রিডিং। ঠিক আছে, আচ্ছা, এইবার আসেন বিভিন্ন প্রকার ইবুক। ঠিক আছে, এখন বিভিন্ন প্রকার ইবুক কি আমরা করব? না, বিভিন্ন প্রকার ইবুক আসলে আমরা এত কিছু আসলে পড়তে যাব না। সেটা আমরা যেখান থেকে যা যা পড়বো সেটা একটু আমি ছোট্ট করে লাগাই দিই। ঠিক আছে, আচ্ছা, প্রথমত আমরা পড়বো ওয়েবসাইটে যেগুলা বই পাবলিশ করা হয় এগুলা কোন ফরম্যাটে পাবলিশ করা হয়। এটা ফরম্যাটটা হচ্ছে এইচটিএমএল। পরীক্ষায় প্রশ্ন আসবে ওয়েবসাইটে যে ফরম্যাটটা আছে ভাইয়া, এই ফরম্যাটটা আসলে কি? এই ফরম্যাটটা হচ্ছে এইচটিএমএল ফরম্যাট। এটা কি ফরম্যাট? এই ফরম্যাটটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফরম্যাট। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার। ওকে, তারপরে আমাদের পরের কোশ্চেন, মুদ্রিত বইয়ের বাড়তি কিছু সুবিধা আছে, বেশিরভাগ ইপাব ফরম্যাটে প্রকাশিত হয়। আচ্ছা, মুদ্রিত বইয়ের মতো কিছু বাড়তি সুবিধা সহ ইবুক, এগুলার কন্টেন্ট ছাড়া পাঠকদের নিজের নোট, লেখা শব্দ ইত্যাদি ইত্যাদি সুবিধা থাকে। এগুলা বেশিরভাগই ইপাব ফরম্যাটে প্রকাশিত হয়। এসব বই কোনোটা কেবল বিশেষায়িত ডিভাইসে পড়া যায়, যেমন কিন্ডেল বা আইবুক রিডার। ঠিক আছে, তো আপনার পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ইপাব ফরম্যাটে পড়ার জন্য আসলে কি লাগবে, কিন্ডেল বা আইবুক রিডার?
তো এইটুকু আমাদের জানলেই হবে। এবার আসেন চৌকস ইবুক। চৌকস ইবুক কি? চৌকস ইবুক হচ্ছে শুধুমাত্র যেই বইগুলোতে অ্যানিমেশন, অডিও, ভিডিও ইত্যাদি যুক্ত করা থাকে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি চৌকস ইবুক। ঠিক আছে? যে বুকগুলোতে আসলে অডিও, ভিডিও, অ্যানিমেশন এই ধরনের জিনিসপত্র যুক্ত করা থাকে সেই বুকগুলাকে আমরা বলতেছি চৌকস ইবুক। এগুলাকে আমরা বলতেছি চৌকস ইবুক। তো আমাদের যদি বলে যে চৌকস ইবুকের বৈশিষ্ট্য কি, চৌকস ইবুকের বৈশিষ্ট্য হচ্ছে অডিও, ভিডিও বা অ্যানিমেশন ইত্যাদি আসলে যুক্ত করা থাকবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কুইজ থাকে। তারপরে কি থাকে? আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আমাদের কুইজ থাকতে পারে, আমাদের কুইজ থাকতে পারে। ঠিক আছে? ওকে। তারপর আর বাকি কিছু আমাদের পড়া লাগবে না। এবার আসেন শিক্ষা ইন্টারনেট। ঠিক আছে? আচ্ছা, শিক্ষা ইন্টারনেট কি? প্রথমে আপনাদেরকে জানতে হবে যে আসলে আমরা ই লার্নিং এর বিষয়টা আলোচনা করছি, মানে ওই যে আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি না ই লার্নিং, ওইটাই আর কি। ঠিক আছে? কিন্তু সেখানে জানছি রেডিও, টেলিভিশন, সিডি রম, ব্যক্তিগত নেটওয়ার্ক, ইন্টারনেট ইত্যাদি নানা রকম মাধ্যম ব্যবহার করে কিভাবে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া যায়। এই অধ্যায়ে আমরা আলাদাভাবে শিক্ষার ব্যাপক ব্যাপারে ইন্টারনেটের ভূমিকা আলোচনা করব। তো এটা বলছে আর কি। তারপরে আসলে খুব বেশি যে আসলে ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে বলছে সেটা না। তবে একটা জিনিস, সেটা হচ্ছে ট্যাবলেট কি। হ্যাঁ, ট্যাবলেট হচ্ছে ল্যাপটপ এবং স্মার্টফোন। এই ল্যাপটপ এবং স্মার্টফোন, এই দুইটার, ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি একটা সম্ভাবনা রয়েছে যেটা ট্যাবলেট নামে পরিচিত। সেটা শিক্ষার কাজে খুব সহজে ব্যবহার করা যায়। তো এই ইনফরমেশনটা আসলে আমাদেরকে মনে রাখতে হবে। সত্য কথা বলতে কি, অনেক কোম্পানি এই ট্যাবলেটকে মাথায় রেখে শিক্ষার কাজ ব্যবহার করতেছে। এটা আমাদের জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এইবার আসেন ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে দ্রুত গতির বেশি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকলে কি হবে আমাদের দেশে। আসলে প্রশ্ন এখান থেকে এটা আসতে পারে যে ব্যান্ডউইথ থাকলে আসলে কি হবে। আমরা অ্যান্সার দিব যে আসলে সবাই, শিক্ষার্থীরা সুন্দর মতো সবকিছু আসলে ব্যবহার করতে পারবে, দ্যাটস ইট। ঠিক আছে? আমাদের যদি প্রশ্ন বলে যে ব্যান্ডউইথ থাকলে আসলে কি সুবিধা, আমরা জাস্ট এইটুকু বলে দিব, আর কোনো আসলে আমাদের এখান থেকে জানা লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা। আমরা একটু নিচে আসি। এইটা বললাম না, এখান থেকে আসলে ইম্পর্টেন্ট এটা একটু কম। ঠিক আছে? প্রথম চ্যাপ্টারটা একটু বেশি ইম্পর্টেন্ট, বাট যতটুকু যতটুকু দাগাই দিচ্ছি ততটুকু ততটুকু কিন্তু খুব ইম্পর্টেন্ট। সামনে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আসবে সার্চ ইঞ্জিন নিয়ে। ওকে, এবার আসেন ইন্টারনেট ও আমাদের পাঠ্য বিষয়গুলো। এখন ইন্টারনেট এবং আমাদের পাঠ্য বিষয়গুলো, এই পুরো টপিকটা আসলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইচআর। এইচআর বলতে হালকা। ঠিক আছে? আমরা কি করব? একদমই জাস্ট হালকা একটু রিডিং করব। এই টপিকটা আসলে আমাদের খুব বেশি একটা ইম্পর্টেন্ট ফিচার করব। হালকা জাস্ট একটু রিডিং পড়বো। ঠিক আছে? যে আসলে একজন শিক্ষার্থী ইন্টারনেট আলো কাজ করতেছে, এখান থেকে ডিরেক্টলি এখন পর্যন্ত আসলে ওইভাবে কোশ্চেন করাটাও ডিফিকাল্ট। এখান থেকে আসলে ওইভাবে কোশ্চেন আসেও নাই। বাট এই টোটাল পুরো টপিকটা আসলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট হালকা একবার রিডিং করে ফেলবো। ঠিক আছে? মনে থাকলে ভালো, না মনে থাকলেও খুব বেশি একটা। ওকে, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এর পরের টপিক যায় আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটি। ঠিক আছে? আচ্ছা, এইটাও আমাদের জন্য খুব যে বেশি ইম্পর্টেন্ট তা না, বাট এখানে কয়টা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। ঠিক আছে? আচ্ছা, প্রথমটা হচ্ছে একাবিংশ শতাব্দীতে এসে, হ্যাঁ, আইসিটি বিহীন একটা দিনও কল্পনা করা যাবে না। কোন শতাব্দীতে আইসিটি বিহীন একটা দিনও আসলে কল্পনা করা যাবে না? এটা হচ্ছে একাবিংশ শতাব্দীতে আইসিটি বিহীন একটা দিনও কল্পনা করা সম্ভব নয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন আইসিটি সর্বমুখী ব্যবহারের কারণে কোনো প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দেওয়া কিংবা একটা প্রতিষ্ঠান তৈরি, উভয় ক্ষেত্রে আইসিটি কে এড়ানো সম্ভব নয়। নিজেদের ক্যারিয়ারের ক্ষেত্রে তাই আইসিটি দক্ষতা উন্নয়নের জন্য নিজেকে যথেষ্ট সচেতন হতে হবে। সাধারণ অফিস ওয়েবসাইট ব্যবহার, ইন্টারনেট, এটা জাস্ট আমরা হালকা রিডিং করবো। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অফিস অটোমেশন, সিস্টেম ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট ইঞ্জিনিয়ারিং, এগুলো হচ্ছে নতুন নতুন ক্যারিয়ার। ঠিক আছে? আমাদেরকে যদি বলে বর্তমানে 21 শতকে নতুন যে ক্যারিয়ার গুলো তৈরি হয়েছে সেই ক্যারিয়ার গুলোর নাম বলা, আমরা সুন্দর মতো এই নামগুলোকে মুখস্থ করে ফেলবো। ঠিক আছে? আমরা সুন্দর মতো এই নামগুলোকে মুখস্থ করে ফেলবো। এই প্রত্যেকটা ক্যারিয়ারের নাম হচ্ছে 21 শতকে নতুন করে আইসিটির উন্নয়নের ফলে এই ক্যারিয়ার গুলো আসলে পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনাদেরকে বলবে যে বর্তমানে বাংলাদেশের মতো মানে বাংলাদেশও প্রোগ্রামিং এর সম্ভাবনার দ্বার দিন দিন উন্মোচিত হচ্ছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে? বর্তমানে বাংলাদেশে প্রোগ্রামিং এর সম্ভাবনার দ্বার দিন দিন উন্মোচিত হচ্ছে। ঠিক আছে? আচ্ছা,
আর ফ্রিল্যান্সিং সাইটে বসে, বর্তমানে ফ্রিল্যান্সিং সাইটে আমাদের দেশের ভালো প্রোগ্রামাররা দেশে বসে গুগল, মাইক্রোসফট, ইন্টেল, ফেসবুকের মতো বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোতে কাজ করছেন। তাছাড়া ভালো প্রোগ্রাম করার ইচ্ছা থাকলে নিজেরাই সফটওয়্যার ফার্ম খুলতে পারবেন। ওকে, তো আমাদের দেশের প্রোগ্রামাররা এখন কোথায় কাজ করতেছে? গুগল, মাইক্রোসফট, ইন্টেলে কাজ করতেছে। পেশা হিসেবে প্রোগ্রামিং এর আলাদা একটা গুরুত্ব আছে। মনে হইতে পারে লাইনটা ইম্পর্টেন্ট না, নর্মাল একটা লাইন, বাট এখান থেকে কয়েকবার রিপিটেডলি এমসিকিউ আসছে। পেশা হিসেবে কোন পেশাটার আসলে আলাদা একটা গুরুত্ব আছে? বুঝতে পারছেন? পেশা হিসেবে কোন পেশাটার আলাদা একটা গুরুত্ব আছে? কোন পেশা? প্রোগ্রামিং এর আলাদা একটা গুরুত্ব আছে, কারণ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে প্রমাণ করার অনেক সুযোগ এখানে রয়েছে। ঠিক আছে, তারপরে কথাবার্তা গুলার থেকে আজ পর্যন্ত অন্তত কোশ্চেন আসে নাই। ঠিক আছে, ওকে, এবার আমরা একটু নিচের দিকে যাই। শেষ। এই পরে আর তেমন কিছু নাই, মানে শেষ, এখান থেকে আর নাই। এই হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার, শেষ হয়ে গেল। তাহলে আজকে আমাদের যে দুইটা চ্যাপ্টার পড়ার কথা ছিল, যে আমরা আজকে পড়বো চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 3, এক এক এবং তিনে যা যা ইম্পর্টেন্ট, যা যা আপনাকে মনে রাখতে হবে, তার সব কিছু আমি আপনাদেরকে সুন্দর মতো বুঝাই দিলাম 1 আর 3 থেকে। আগামীকালকে আমরা আবার আরো দুইটা অধ্যায় করব, তারপরের দিন আবার আমরা আরো দুইটা অধ্যায় করবো, এবং আগামীকালকে ক্লাসটা কিন্তু ঠিক রাত 10টার সময় অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আগামীকালকে আমরা সাউন্ড নিয়ে আরেকটু খেয়াল রাখবো, সমস্যা নেই। আমরা আগামীকালকে ঠিক রাত 10টায় কিন্তু ক্লাসটা রাখবো, ঠিক আছে? ওকে। তো আজকের ক্লাস নিয়ে আসলে আপনাদের কারো যদি কোনো কিছু থাকে, এবং অবশ্যই অবশ্যই আজকের ক্লাস আপনাদের কেমন লাগছে আপনারা গ্রুপে আজকে জানাই দিবেন, ঠিক আছে? 5, আচ্ছা 4, 5 নিয়ে আমরা আগামীকালকে কি করব, এটা আমরা আগামীকালকে দেখবো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, চ্যাপ্টার 5 অবশ্যই পড়াবো। আমরা আজকে 1 আর 3 পড়াইছি, আগামীকালকে আবার পড়াবো হচ্ছে 2, 4, তারপর সরি 2 আর 4, তারপরের দিন আমরা সরি 2 আর 5, তারপরের দিন আমরা 4 আর 6 পড়াবো। ঠিক আছে, তো আমরা আসলে ভাগ ভাগ করে নিচ্ছি, একটা বড় চ্যাপ্টার একটা ছোট চ্যাপ্টার, ঠিক আছে? ওকে, তো সবাই অবশ্যই অবশ্যই ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে একটু জানাই দিন যে কেমন লাগলো আপনাদের জাকি ভাইয়ের ক্লাস। ঠিক আছে, ওকে। আর আমি যে বইটা দাগাইছি এই বইটার পিডিএফটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এই বইটার পিডিএফটা সেভ করে আমি আপনাদেরকে দিয়ে দিব অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ওকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো টাইমটা ক্লাস করার জন্য। ইয়েস, আমরা আজকে রুটিনটা আপনাদেরকে দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো টাইমটা আসলে আমার সাথে থাকার জন্য। এন্ড আপনারা যে থাকলেন, ইনশাল্লাহ আমাদের অনেক ভালো একটা রেজাল্ট হবে। ঠিক আছে, আগামীকালকে আবারও দেখা হবে। এগুলা পড়লেই হবে মারিয়া, এর বাইরে অন্য কোনো কিছু পড়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এইগুলার বাইরে আর অন্য কোনো কিছু পড়ার দরকার নাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।